নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর আজকে সকাল থেকেই কিন্তু আমাদের নজর রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের দিকে। অবশ্যই আপনারা জানেন যে ইতিমধ্যেই সফল অবতরণ হয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের। তারা কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর বুকে পা রেখেছেন এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, যে প্যারাসুট আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেই প্যারাসুট যে ড্রাগন ক্যাপসুল রয়েছে তার মাধ্যমে কিন্তু সফলভাবে অবতরণ হয়েছে ফ্লোরিডার সমুদ্র যে উপকূল, সেই উপকূলেই কিন্তু সফল অবতরণ হয়েছে আজ ক্রু ড্রাগনের। এবং অবশ্যই তার পরবর্তীতেই যে গুরুত্বপূর্ণ যে হাসি মুখ আমরা দেখেছি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের, এবং তার সঙ্গে যিনি অর্থাৎ বুচ উইলমোর, তিনিও কিন্তু থামস আপ দেখিয়েছেন রীতিমতো। এবং তাদের যে এই অবতরণ প্রক্রিয়া, সেই অবতরণ প্রক্রিয়া যে সফল হয়েছে, তাদের যে হাসি মুখ, সেই হাসি মুখ দেখেই কিন্তু কোথাও গিয়ে তা বোঝাই যাচ্ছিল। অবশ্যই দীর্ঘ অপেক্ষা ছিল তাদের পৃথিবীতে ফেরার জন্য। আমরা দেখেছিলাম যে গত বছরের জুন মাসে তারা কিন্তু গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এবং তার পরবর্তীতেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদের যান্ত্রিক কিছু ত্রুটির কারণে। সেই সময় তারা ফিরতে পারেনি। একেবারে যে 8 দিনের যে সময়সীমা, সেই 8 দিন বেড়ে দাঁড়িয়েছিল 9 মাসে, অর্থাৎ দীর্ঘ 286 দিন পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এই দুই মহাকাশচারী এবং তাদের সঙ্গে আরো দুই মহাকাশচারীও ছিলেন আজকের, তারা যখন নামলেন পৃথিবীতে, তাদের যে স্পেস এক্সের যে ক্রু ড্রাগনে তারা কিন্তু আজ সফলভাবে অবতরণ করেন ফ্লোরিডার সমুদ্র উপকূলে। একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে যে প্যারাশুটের, সেই প্যারাশুটের ছবিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তাদের এই অবতরণ যেন নিরাপদে হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু বিভিন্ন একাধিক যে পরিকল্পনা নেওয়া থাকে তা কিন্তু নেওয়া হয়েছিলই অবশ্যই। এবং অবশ্যই এই যে বিষয়, সেই বিষয়ে আমরা আরো বিশদে জানবো। আজকের যে এই সফল অবতরণ, সেই বিষয়ের বিশদে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর সব্যসাচী পাল, স্পেস সায়েন্টিস্ট। স্বাগত জানাই আপনাকে ডক্টর সব্যসাচী পাল আমাদের আজকের এই আলোচনায়। ডক্টর সব্যসাচী পাল, আপনার কাছে যে প্রথম বিষয়টা জানবো অবশ্যই, সেই বিষয়টা হচ্ছে যে এই যে সফল অবতরণ হলো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের, সেক্ষেত্রে তাদের এই সফল অবতরণ মূলত কোন কোন স্পেশাল ফিচার্স ছিল এক্ষেত্রে? অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানবো। তবে তার পাশাপাশি আমাদের সঙ্গে কিন্তু আরো একজন রয়েছে স্পেস সায়েন্টিস্ট সন্দীপ চক্রবর্তী। আপনাকেও সন্দীপ বাবু স্বাগত জানাই আমাদের এই কলকাতা টিভিতে। আমি যে বিষয়টি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে, প্রথমে আসবো ডক্টর সব্যসাচী, যে এই যে সফল অবতরণ, মূলত এই যে ক্রু ড্রাগনের ক্ষেত্রে মূলত স্পেশাল যে ফিচার্স, সেগুলো কি কি ছিল জানবো। স্পেশাল ফিচার বলতে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে মানুষ স্পেসে যাচ্ছে সেই 60-এর দশক থেকে, ইউরি গ্যাগারিন থেকে শুরু হয়েছে। তারপর থেকে প্রায় 60 বছর হয়ে গেছে যে মানুষ প্রথমে রাশিয়া, তারপরে আমেরিকা, তারপরে আরও কয়েকটা দেশ এতে যোগ দিয়েছে। তো মানুষের স্পেসে যাওয়া এটা কিন্তু নতুন কিছু নয়। তো সেই জন্যে আমাদের কাছে প্রায় 60 বছরের এক্সপিরিয়েন্স আছে মানুষকে স্পেসে পাঠানোর এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এইবারের ক্ষেত্রে যেটা নতুন কাইন্ড অফ ব্যাপার হলো, সেটা হচ্ছে যে এখন আগে যে স্পেস মিশনগুলো হতো, সেখানে সরকারি যারা এই আছে, যে সরকারি যে অর্গানাইজেশনগুলো আছে যেরকম নাসা, তারাই বেশিরভাগ কাজটা করতো। কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে যে যখন আমাদের দেশেও আমরা বেসরকারিকরণের দিকে আমরা ঝুঁকছি আস্তে আস্তে, নাসাও বিভিন্ন কারণে আস্তে আস্তে বেশ কিছুটা কাজ বেসরকারিকরণের তারা চেষ্টা করছে। এবং তার ফলে কিছু বেসরকারি সংস্থা যেরকম স্পেস এক্স, তারা আস্তে আস্তে সিনারিওতে ঢুকে পড়ছে। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্পেস এক্স কিন্তু তারা রিলেটিভলি নতুন, তারা জাস্ট বছরখানেক তারা যাত্রা শুরু করেছে। তো সেই জন্যে তাদের যে দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে তা নয়। তো এবং তারা আস্তে আস্তে R&D করে তাদের টেকনোলজি তারা তৈরি করছে, কিন্তু তাদের যেহেতু এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে তারা সাফিসিয়েন্টলি এখনো টেস্ট করে উঠতে পারেনি। তো সেই জন্যে তাদের কিছু খুঁত তাদের থেকে যেতেই পারে। তো সেইটাই এখানে হয়েছে যে যে মহাকাশচারীরা গেল, তারা গিয়েছিল বোয়িংয়ের মাধ্যমে, এবং তারা ফিরে এলো। সেখানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, এবং তার ফলে সেখানে ফিরে আসাটা, সেই একই যান বোয়িংয়ের যান দিয়ে ফিরে আসাটা স্টারলাইনারে সেখানে একটা ঝুঁকি ছিল। তো সেই ঝুঁকিটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে ওখানে থেকে যেতে হলো, দীর্ঘ সময় থাকতে হলো, 9 মাসের বেশি সময়। এবং তারপরে তারা স্পেস এক্সের মাধ্যমে
ফিরে এলো, কিন্তু এই যে এই ফিরে আসাতে স্পেস এক্সের ক্ষেত্রে তাদের টেকনোলজি টেস্ট করার তারা অনেকটা সুযোগ পেল, এবং ভবিষ্যতে যখন আরো নতুন মিশন হবে তো তখন এই যে চান্স তারা পেল, এই এক্সপেরিয়েন্স অবশ্যই সেই এক্সপেরিয়েন্স তারা কাজে লাগাবে। সেক্ষেত্রে সন্দীপ বাবু, আমি আপনার কাছে আসবো। আমরা দেখেছি যে 8 দিনের কিন্তু জন্য তারা গিয়েছিলেন, অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, তারা 8 দিনের জন্য গিয়েছিলেন স্পেস স্টেশনে, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে দীর্ঘ 9 মাস পেরিয়ে আজকের এই সফল অবতরণ। সেক্ষেত্রে তাদের যে কি হেলথ ইস্যু হতে পারে, আমরা দেখলাম যখন তাদের নামানো হয়েছে তখন কিন্তু তারা স্ট্রেচারে শুয়েছিলেন, এবং তারপরে তাদের কিন্তু হিউস্টনের স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে কি হেলথ ইস্যুর সম্মুখীন হতে পারেন তারা? নিয়ে আমরা তো অনেকবার ডিসকাস করেছি, আমি বলছি আরেকবার। তবে তার আগে একটা পয়েন্ট আমি ডিসকাস করতে চাইছি যে নাসা অধিকাংশ জিনিসই আউটসোর্স করে, এবং তার মধ্যে বোয়িংকে এবং স্পেস এক্সকে দিয়েছিল আউটসোর্স করার জন্য, যাতে কোনো একটা পার্টিকুলার কোম্পানি যেন বরাতটা সবসময় না পায়। যে কারণে স্টারলাইনারকে দেওয়া হয়েছিল, এবং নাসা চাইছিল স্টারলাইনার যেন সাকসেসফুল হয়। সুনিতা উইলিয়ামসও চাইছিলেন যাতে এটা সাকসেসফুল হয়, এবং বোয়িংও চাইছিলেন যে এটা যেন সাকসেসফুল হয় স্টারলাইনারটা। কিন্তু স্টারলাইনারে সবকিছু সারানোর পরেও কিন্তু দেখা গেল কেউ বিশ্বাস করলো না যে ওটাই করে সুনিতাদের আনা উচিত। সেটা একটা অন্য উপরতলার একটা লেভেলের ডিসিশন। কিন্তু স্পেস এক্স মানুষ পাঠাতে শুরু করেছে প্রায় 2020 থেকে, এবং জিনিসপত্র পাঠাতে শুরু করেছে প্রায় 15 বছর থেকে। ফলে স্পেস এক্সের স্পেসে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে, যে কারণে নাসা ওদেরকে মাত্র $2 বিলিয়ন দিয়েছিল যে এই জিনিসপত্র কার্গো শুধু নিয়ে না গিয়ে মানুষকেও নিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু বোয়িং এর কোনো অভিজ্ঞতা ছিল না মহাকাশে যাওয়ার, সেই জন্য বোয়িংকে $6 বিলিয়ন দেওয়া হয়েছিল যে তুমি গোড়া থেকেই শুরু করো যে মহাকাশে কি করে যাওয়া যায়। এবং এইভাবে তাহলে কি হয়, অল্টারনেটলি তাহলে বোয়িং এবং স্পেস এক্স অল্টারনেটলি সায়েন্টিস্টদেরকে নিয়ে যেতে পারে। তাহলে নাসাকে অযথা রাশিয়ানদের উপর নির্ভর করতে হবে না, কারণ রাশিয়ার সোয়ুজ $350 মিলিয়ন করে নিত পার ক্রুকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। সেটা আমেরিকা চায়নি। আমেরিকা চেয়েছিল আমেরিকানদেরই তৈরি যেন প্রাইভেট সেক্টর যায়। এটা হলো মেন কারণ। এবং বোয়িং পড়ে যাওয়ার পরে, বোয়িং যেহেতু সাকসেসফুল প্রমাণ হলো না, সুনিতা উইলিয়ামস যেহেতু সার্টিফাই করলেন না যে এটা একটা সত্যি ভালো যন্ত্র, সেহেতু ডিলেটা হলো, সেটাকে ফেরত আনা হলো। ক্রু 9 গেল, তার 4 মাস দেরিতে ফেরত আনো। এই যে ডিলেটা, এটা অ্যাকচুয়ালি কোনো ইচ্ছাকৃত ডিলে না, প্রসিডিউরাল ডিলে। এইবার এই ডিলেটার জন্য ন্যাচারালি তার র্যামিফিকেশন আছে। যে প্রথমে 8 দিনে আপনি দেখুন প্রত্যেকটা মিশনই, প্রথমে ইউরি গাগারিন যখন গিয়েছিলেন একবার পৃথিবীকে প্রদক্ষিণ করেই চলে এসেছেন। তারপরে যখন প্রথমে আমেরিকানরা গেলেন, জন গ্লেন 3 বার পৃথিবী প্রদক্ষিণ করেই চলে এসেছেন। অর্থাৎ মহাকাশে যাওয়াটা যখন প্রথম দিকে ছিল কয়েক ঘন্টার জন্য, কিন্তু তারপরে যখন নীল আর্মস্ট্রং গেলেন 8 দিনের জন্য, 16 জুলাই গেলেন, 24 তারিখে ফেরত এলেন। এই 8 দিনটা একটা ক্রুশিয়াল, একটা ক্রিটিক্যাল নাম্বার। যতগুলো স্পেস শাটল যায় ওই 8-9 দিনের বেশি থাকে না। তার কারণ 8 দিন পর থেকে বোন লস হয়, এবং সেই বোন লসের জন্য কেউ নামতে পারে না। আমি নিজে এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে আমি স্পেস শাটলকে ল্যান্ড করতে দেখেছি, এবং আমি দেখেছি যে ল্যান্ড করার পরে অ্যাস্ট্রোনটরা একদম সিঁড়ি বেয়ে নেমে আসছেন, সবার সঙ্গে হ্যান্ডশেক করছেন, এটা একটা নর্মাল জিনিস। এখানেও সুনিতা উইলিয়ামসরা এক্স্যাক্টলি তাই করতেন যদি প্রথম 8 দিন মাত্র থাকতেন। কিন্তু ওনাদের এই 9 মাস থাকার জন্য, কি হেলথ ইস্যু হতে পারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের, অবশ্যই সেই আলোচনায় আমরা আসবো। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে আলোচনায় আমরা নজর রেখেছি সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, তারা কিন্তু ইতিমধ্যেই পৃথিবীতে তাদের যে সফল অবতরণ আমরা দেখেছি ইতিমধ্যেই ফ্লোরিডার সমুদ্র উপকূলে ক্রু ড্রাগন তাদের নিয়ে নেমেছে, এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই কিন্তু হিউস্টন যে জনসন স্পেস সেন্টার রয়েছে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং এর পরবর্তীতে তাদের যে শারীরিক পরিস্থিতি কি রকম হয়, অবশ্যই নাসার পক্ষ থেকে কি জানানো হয় সে বিষয়ে আমাদের আলোচনা তো থাকবে। আমাদের আলোচনা চলছে ইতিমধ্যেই। আমাদের সঙ্গে নতুন অতিথি যুক্ত হয়েছেন, মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেন, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই আলোচনায়।
অবশ্যই তাকে স্বাগত জানাবো। সঞ্জীব বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ আলোচনায়। সঞ্জীব বাবু, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, আমি যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো, যে এই যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে এলেন, সেক্ষেত্রে তাদের যে 8 দিনের জন্য তারা সেখানে গিয়েছিলেন এবং সেই সফরটা কিন্তু একেবারে দীর্ঘায়িত হয়েছে, 9 মাস ব্যাপী হয়েছে তাদের এই সফর, তাদের এই অভিযান, এবং তার পরবর্তীতে তারা পৃথিবীতে নেমে এলেন। সেক্ষেত্রে তাদের ওখানে থেকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, একবার যদি সেই বিষয়টা বিশদে জানান। দেখুন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যখন কেউ যায় তার আগে কিন্তু একটা রিগোরাস ট্রেনিং হয় সব রকম সিচুয়েশন ফেস করার। একটা হচ্ছে ওজন শূন্য অবস্থায় থাকতে হবে। ওরা তো প্রথমে 8 দিনের জন্য গেছিলেন, কিন্তু জেনারেলি যে ব্যাচে ব্যাচে যায় সেটা 6 মাসের জন্য যায়। দেখেছেন যে ক্রিউ 9 এর যে স্পেস ক্যাপসুল গেছিল তাদের 2 জন ছিল, 2টো সিট খালি রাখা হয়েছিল। তারপরে ক্রিউ 10-এ 4 জন গেছে, সেই ক্রিউ 10-এর 4 জনকে চার্জ হ্যান্ড ওভার করে ক্রিউ 9-এ 4 জন আবার ফিরে এসছে, যার মধ্যে 2 জন হচ্ছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর। ফলে এরা এই ওজন শূন্য অবস্থায় ওখানে থাকা, তার জন্য শারীরিক নানা রকম সমস্যা ফেস করা এবং ওজন শূন্য অবস্থায় দৈনন্দিন জীবনযাপন করা অ্যালং উইথ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, এই সবগুলোর কিন্তু রিগোরাস ট্রেনিং হয় পৃথিবীতে। ফলে ওরা যতদিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন সেখানে কিন্তু তাদের থাকা, খাওয়া এবং অন্যান্য যে ধরনের বৈজ্ঞানিক কার্যকলাপ করার জন্য তারা সেখানে যে গেছিলেন সেইগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। কেননা সাপ্লাই ফ্লাইট কিন্তু সেপ্টেম্বর মাসে গেছে, ফুড সাপ্লাই ফ্লাইট। এটা কিন্তু যে ফুড যে রিপ্লেনিশ করতে হয়, ধরুন একটা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একসাথে ম্যাক্সিমাম 11 জন থাকতে পারে, তো 7 জন অ্যাকচুয়ালি ওরা ছিলেন একসাথে। তো কেউ যদি 2 জন এক্সট্রা থেকে যায় তার জন্য সাফিসিয়েন্ট একটা স্টক তো থাকেই, এছাড়া ফার্দার রিপ্লেস মানে ফুড সাপ্লাই হয়ে থাকে, রিপ্লেনিশ করা হয় আলাদা ফ্লাইট পাঠিয়ে। তো এই যে এক্সট্রা থাকার জন্য যে খুব যে অসুবিধা হয়েছে আমার তো মনে হয় না। যেটা হয় যে ফেরার যে একটা আনসার্টিনিটি তৈরি হয়েছিল, ফিরবেন তো বটেই, কেননা প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের ইলন মাস্কের ক্রিউগুলো যাচ্ছে, প্লাস রাশিয়া নিয়ে যাচ্ছে, শহীদ যাচ্ছে। ফলে কোনো না কোনো স্পেসশিপে ফেরার যে আটকে যাবে সেই ব্যাপারটা কখনোই হবে না। কিন্তু ওই যেটা মানসিক একটা ব্যাপার ছিল যে 8 দিনের জন্য গেছি, সেখানে আপনাকে 9 মাস থাকতে হচ্ছে, তার একটা এফেক্ট অবশ্যই মানসিকভাবে পড়ার কথা। কিন্তু ওনারা যে ধরনের মানসিক স্ট্রেংথ নিয়ে এই মহাকাশ যাত্রাটা করেন, এবং এটা তো ওরা আগে থেকেই জানেন যে আমাদের যে কোনো মুহূর্তে স্ট্র্যান্ডেডও হয়ে যেতে পারে, কোনো রকম বিপদও ঘটতে পারে, সেই মানসিক দৃঢ়তা ওদের সবারই থাকে। না হলে এই প্রফেশন বা এই জাতীয় কাজে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজ করা একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার, কজন লোক এখানে যেতে পারে। ফলে আমার মনে হয় না যে ওরা খুব সেইভাবে বিশেষ অসুবিধা ফেস করেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকাকালীন। একদমই। সন্দীপ চক্রবর্তী, আমি আপনার কাছে আসবো আমার যে এর পরবর্তী প্রশ্ন নিয়ে, যে এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম যে সমুদ্রে অবতরণ তো করলো ক্রু ড্রাগন, সেক্ষেত্রে এই প্রক্রিয়াই কেন নেওয়া হলো, অর্থাৎ এই স্প্ল্যাশ ডাউনের প্রক্রিয়ায় কেন নেওয়া হলো এই অবতরণের জন্য? হয়েছে, আপনি যদি ইউরি গাগারিন দিয়ে শুরু করেন তাহলে রাশিয়ানরা যেগুলো করে, রাশিয়ার জানেন যে ল্যান্ড মাস অনেক বড়, মানে পৃথিবীর অর্ধেকটাই হয়তো প্রায় রাশিয়া, ঠিক আছে। সে কেসে রাশিয়া যে পদ্ধতিটা ব্যবহার করেছে হিস্টোরিক্যালি, একদম ইউরি গাগারিন থেকে শুরু করে ইভেন রিসেন্টলি অবধি, তারা কিন্তু সবসময় ল্যান্ডে অবতরণ করায়, হয় কাজাখস্তানে কিংবা কিরগিজস্তান, কোনো একটা জায়গাতে ওরা অবতরণ করায় হিস্টোরিক্যালি প্রথম থেকে শেষ অবধি। কারণ ল্যান্ড মাসের বেশ খানিকটা অংশ পৃথিবীর চারিদিকে, যেখানে 12খানা টাইম জোন আছে প্রায়, সেইখানে ওদের ওই পদ্ধতিটা। এবার আমেরিকার শেপটা যদি দেখেন, এবং আমেরিকার যদি আপনি স্পেসের যে স্টেশনগুলো দেখেন, একদিকে ক্যালিফোর্নিয়া এডওয়ার্ডস এয়ার স্পেস, আরেকদিকে ফ্লোরিডা, এদিকে কেনেডি এয়ারফোর্স স্পেস, সেটা কিন্তু মাঝখানে ল্যান্ড খুবই ছোট, ঠিক আছে। আর ল্যান্ডে নামানো অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি কিন্তু আপনাদের রিস্কি। দুপাশে সমুদ্র আছে, কাজেই ন্যাচারালি সমুদ্রে নামানোটা হচ্ছে ইকোনমিক্যালি অনেক সহজ এবং
পৃথিবীর 3 ভাগের 2 ভাগই জল, ফলে যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টও হয়, কোনোভাবে টাইমটা যদি ঠিকমতো ডিরেকশনটা অ্যাডজাস্ট ঠিকঠাক না করা যায়, কোনো একটা পার্টিকুলার থ্রাস্টার কাজ না করে, সে তার প্রবাবিলিটি আছে যে সে কিন্তু জলেই পড়বে, কারণ 3 ভাগই তো জল। ফলে জলে পড়ার জন্য প্রিপারেডনেসটাকে রাখা, সেটা কিন্তু একটা বুদ্ধিমানের পরিচয়। এবং এলন মাস্ক, যেহেতু আপনি জানেন যে এই যে ফ্যালকন 9টা যেই এদেরকে অরবিটে পাঠিয়ে দেওয়া হলো 2 মিনিট 40 সেকেন্ড পরে, সে কিন্তু আবার নিজে নিজে ফেরত চলে এলো নিজের সেই মাটিতেই। অর্থাৎ এলন মাস্ক কিন্তু একটু ড্রামাটাইজ করা পছন্দ করে এবং 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 রিইউজ করতে পছন্দ করেন। সেই সেন্সে উনিও চাইতেন, গিভেন চান্স, গিভেন সায়েন্টিফিক ক্যাপাবিলিটি, যে উনি কিন্তু চাইতেন সেটাকে ল্যান্ডে আনানো। এটা ওনার কাছে খুব একটা ব্যাপার না, কিন্তু যেহেতু এটা হিটের মধ্য দিয়ে আসছে, দেখুন ফ্যালকন 9টা কিন্তু হিটের মধ্য দিয়ে আসছে না, সেটা জাস্ট কয়েক কিলোমিটার উপরে উঠে ওটাকে আর একটু পুশ করে দিয়ে নিচে নেমে চলে আসছে, জাস্ট 2.5 মিনিট পরেই ও কিন্তু আবার ফল করতে শুরু করছে। কিন্তু এই যন্ত্রটা প্রক্রিয়া তারা নিয়েছিলেন আজকের এই যে সফল অবতরণের জন্য। অবশ্যই আমাদের এই আলোচনা তো চলতেই থাকবে, তবে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের যে বিষয় আলোচনা কিন্তু হচ্ছিল যে ইতিমধ্যেই মাটিতে পা রেখেছেন, আমরা দেখেছি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এবং সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমি আসবো সঞ্জীব বাবু আপনার কাছে। সঞ্জীব সেন রয়েছেন আমাদের সঙ্গে, স্পেস সায়েন্টিস্ট। সঞ্জীব বাবু, আমরা দেখলাম যে এই যে দীর্ঘ সময়ের একটা 9 মাসের একটা জার্নি, এবং তারপরে তাদের এখানে ফিরে আসা, কিন্তু এখানেই যে প্রশ্নটা থাকবে, সাধারণ মানুষের কিন্তু একটা প্রশ্ন থাকবে যে এই 9 মাস টানা এতদিন তারা মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কি করলেন, তাদের কাজ মূলত কি ছিল? চলে গেছে না, বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় এই সমস্ত যারা মহাকাশচারীরা যান। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মেইন কাজ হচ্ছে, যেটা মানে এটা তো একটা অরবিটাল ল্যাবরেটরি, যে এটা এখানে ওজন শূন্য অবস্থায় বিভিন্ন রকম গবেষণা করা, যেমন মহাজাগতিক রশ্মির পরীক্ষা করা, দীর্ঘদিন মহাকাশে বসবাসের ফলে মানুষের শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে সেটা ব্যাপারে নানা রকম গবেষণা করা, এখানে ফলানো যায় কিনা, মানে কোন রকম যেটা করাও হয়েছে, অর্থাৎ এই ধরনের কসমিক রেডিয়েশনের কি প্রভাব থাকে। আমরা জানি যে এটাও বলার ব্যাপার যে এই যে সমস্ত মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসছেন, এদের কসমিক রেডিয়েশনের উপর এদের ত্বকের ক্যান্সারের কোনো অবস্থার কোন সৃষ্টি হয়েছে কিনা সেটাও দেখা হবে। এবং ফলে এই ধরনের নানা রকম অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়। বিভিন্ন মানে গ্রুপের বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট থাকে, এবং একটা গ্রুপ বেরিয়ে গেলে আর একটা গ্রুপে সেটা সেই হ্যান্ড ওভার করে দেওয়া হয় যে যারা আগে ছিল তারা কতটা কাজ করেছে এবং তারা পরে ফিরবে, পরে গিয়ে পৌঁছাচ্ছে তাদের বাকিটুকু কিভাবে কি করতে হবে। ফলে নানাবিধ পরীক্ষা, এটা একটা চলমান ল্যাবরেটরি, এখানে করা হয়। একদমই, আপনাকে ধন্যবাদ সঞ্জীব বাবু, এবং একই সঙ্গে সন্দীপ চক্রবর্তী, আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। অবশ্যই আমাদের এই আলোচনায় স্টুডিওতে ছিলেন ডক্টর সব্যসাচী পালও, আপনাকেও ধন্যবাদ জানাই। আমাদের এই আলোচনা এই পর্যন্তই অবশ্যই, তবে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।